লোকসভা নির্বাচনের প্রচারে কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অষ্টাদশ লোকসভা নির্বাচন, এই নির্বাচনে মধ্য দিয়ে কেন্দ্রের সরকার গড়ে উঠবে। ভারতীয় জনতা পার্টির মুখ্য নেতা হিসেবে তিনি প্রচার কাজে যুক্ত আছেন, সারা দেশেই ঘুরে বেড়াচ্ছেন। কালকেও তিনি গুজরাটে কয়েকটা সভা করেছেন। এখন তার একটা বড় কথা হচ্ছে অমৃতকাল। তিনি বলে বেড়ান, এখন অমৃতকাল বলছেন না, কিন্তু একটা কথা সবসময় বলছেন, সবকা সাথ সবকা বিকাশ। আপনারা অভ্যস্ত হয়ে গেছেন শুনে। আবার এটাও দেখছি যে নিচের তলার 50% মানুষের হাতে সারা দেশে 3% সম্পদ কুক্ষিগত, 55% মানুষের হাতে। ফলে সবকা সাথ সবকা বিকাশ বক্তব্যটা এটা মিথ্যে কথা। যার জন্য বলি যে মিস্টার মোদি, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সারা সময়তে মিথ্যে কথা বলে যাচ্ছেন। এর আমি বিকল্প কিছু দেখছি না। যে মিথ্যে কথা বলে দেশের অবস্থার উন্নয়নের স্বার্থে, উন্নয়নটা মানে হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম, উন্নয়নটা মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সবটা মিলিয়ে হচ্ছে উন্নয়ন। ওনাদের নির্বাচনী ইস্তেহার দেখেছি, নির্বাচনী ইস্তেহারেতে মিথ্যে কথা ধুলঝুলি, একেবারে মিথ্যে কথা ধুলঝুলি। এখন আমাদের রাজ্যে আমরা বলি দেশকে বাঁচাতে আমাদের বিজেপিকে পরাস্ত করতে হবে। বিজেপিকে পরাস্ত করো, দেশ বাঁচাও। আর আমরা বলি যে রাজ্যকে বাঁচাতে তৃণমূল সরকারকে পরাস্ত করতে হবে। এখন তৃণমূল সরকার সম্পর্কে একটা কথা বলা হলো যে আমি একটা কোনো সাংবাদিক বৈঠকে বলেছিলাম যে ওদের ইস্তেহারটা পড়ে মনে হলো ঠাকুমার ছবি। তার একটু পরিবর্তন করেছি, আবার ভালো করে দেখেছি, ওটাও মিথ্যের ছবি। ওটা ঠাকুমার চুরি না হয়ে মিথ্যের চুরি বলা হলো। অন্যদিক থেকে গোলক ধারা, এটা ল্যাবরিথ। এই নির্বাচনটা রাজ্যের নির্বাচন না, এই নির্বাচনটা সারা ভারতের নির্বাচন। ইতিমধ্যে যা নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে হয়েছে 6টা কেন্দ্রে। এই 6টা কেন্দ্র সহ ভারতের বিভিন্ন প্রান্তে যে নির্বাচন হয়েছে তা 190টা কেন্দ্রে। হতে পারতো 191টা, 91টা হতে পারেনি কারণ একটা কন্টামিনেট হয়েছে, তাই সেটা পরে হবে। তো সারা দেশের নির্বাচন, সারা দেশের নির্বাচনের চেহারা দেখা যায় না তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী ইস্তেহার। তাতে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তার কিছু পরিবর্তন করবার লক্ষ্যে আমরা বারবার বলেছি, বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যারাই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে চায়, যারাই বিজেপির বিরোধিতা করতে চায়, তাদের সবার মিলিত একটা মিলিত সমাবেশ তৈরি করা প্রয়োজন। তার জন্য আমরা সবসময় চেষ্টা চালিয়ে গেছি এবং এ কথা এখন বলতে পারি, আজকে 6টি লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়ে যাওয়ার পর তৃতীয় পর্বের ঠিক মুখে দাঁড়িয়ে এ কথা বলতে পারি, এবার নির্বাচনটা শুধু দ্বিমেরু প্রচার, দ্বিমেরু নির্বাচন হচ্ছে না। বাংলায়
যদি কমিউনিস্ট এবং বামপন্থীদের তাদেরকে ছিন্ন ভিন্ন করার লক্ষ্যে পথ চলতে হয়, শক্তি ক্ষয় করাতে হয়, তাহলে দরকার কংগ্রেস পার্টিকে ভাঙা, আর কংগ্রেস পার্টিকে ভেঙে একটা দল তৈরি করা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে তাদের পরামর্শে এবং নির্দিষ্টভাবে বিশেষ বিশেষ যারা এখন নেতৃত্বে আছেন তাদের একজন পেছন দিকে চলে গেছেন, তিনিও তখন ছিলেন, তার নাম আপনারা সবাই জানেন, মুকুল রায়। আলোচনা করে টিএমসির জন্ম হলো দাইমা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দাইমা ভারতীয় জনতা পার্টি, তার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দাইমা ছিলেন জনসংঘ, যার চিহ্ন ছিল প্রদীপ। তার আগে 1925 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জন্মের পরই তারা একটা রাজনৈতিক সংগঠন তৈরি করেছিলেন, তার নাম হিন্দু মহাসভা। তার মানে হিন্দু মহাসভা থেকে একেবারে টিএমসি পর্যন্ত দাইমা কিন্তু একজন, তার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ছোট্ট করে সবাই বলে আরএসএস। স্বাভাবিকভাবে দ্বিমেরু রাজনীতি করবার জন্য যে সংলাপ বিজেপির সঙ্গে হয়েছিল সেই সংলাপ টিএমসির সঙ্গে হয়েছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে কথা বলতে পারি যে এই দ্বিমেরু রাজনীতিকে ভাঙবার জন্য আমরা যে আহ্বান জানিয়েছিলাম, আমরা আরো অনেকে আসবে প্রত্যাশা করেছিলাম, কিন্তু আরো অনেকে আসেনি। কিন্তু ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি অনেকে সমর্থন করেছে, অন্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত তারা, কিন্তু আমরা কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেছি। এবং এবারকার কংগ্রেসের সঙ্গে বোঝাপড়াটা, এটাকে অনেকে অনেক রকম কথা বলে, এটা সিট অ্যাডজাস্টমেন্ট, আসনের বোঝাপড়া, কিন্তু একসঙ্গে প্রচার হবে। আমি নিজে প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে একসঙ্গে প্রচারে অংশগ্রহণ করেছি, মানে এমন অবস্থা হয়ে গেছিল, একেবারে প্রদীপ ভট্টাচার্য ভিজে গেছে, ওনার ঘাম একটু কম হয়, আমি তো একদম ভিজে একেবারে একশেষ হয়ে গেছে। আজকে আমি যখন ফলো করলাম মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, তাতে ওনাকে বলতে হয়েছে কংগ্রেস বাম, তৃণমূল কংগ্রেস বাম, এটা বলতে হয়েছে। এবং এটা আগে বলেনি, এখন বলতে হচ্ছে, আরো বলতে হবে। এই পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করতে পেরেছি। আমাদের যে লক্ষ্য বিজেপিকে পরাস্ত করো, মিডিয়া অনেক সময় বুঝতে পারে না বোধহয়, কোনো মিডিয়া। আমরা কোনোদিন বলিনি বিজেপিকে সমর্থন করার কথা, কখনো বলিনি। আমরা মনে করি বিজেপি তারা এবার যদি আসে তৃতীয়বার, সংবিধান পরিবর্তন করবে। আর আজকে অদ্ভুতভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কংগ্রেস এবং মিলিজুলি সরকার আসলে তারা সংবিধান পরিবর্তন করবে। অদ্ভুত ব্যাপার। উনি সমাজকে ভাগ করছেন মনোবাদী দর্শনের উপর ভিত্তি করে, আর তিনি আজকে বলছেন এই কংগ্রেস এবং বামেরা, সেখানে আমরা টিএমসিকে যোগ করে দিয়েছে, তারা সমাজকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। ওয়েবেলসীয় প্রচারটা এরকমই হয়, এরকমই প্রচার হয়। তিনি যা করতে চাইছেন সেই দায় এবং দায়িত্বটা বিরোধীদের উপরে চাপিয়ে দিচ্ছেন কংগ্রেস এবং বামেরা। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। এবং দুটো সভাতেই তিনি সমাজের বিভাজনের কথা উল্লেখ করেছিলেন।
যিনি মনুবাদী দর্শনে বিশ্বাস করেন তিনি কখনোই এসটি, এসসি, এসটি, ওবিসি সম্পর্কে সমানভাবে দৃষ্টিভঙ্গিতে চলতে পারেন না উইথ জেনারেল। মনুবাদী দর্শন কখনো স্বীকার করতে পারে না, এটা আপনারা খুব ভালোই জানেন, অবহিত আছেন। অন্যদিক থেকে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতের ভিত্তিতে এই বিভাজন সবসময় করে চলেছে ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টিকে একটা ভোটও না। অন্যদিকে টিএমসি তারা সুকৌশলী মিথ্যে কথা বলে যাচ্ছে, যা ভাবতে পারেন। ওদেরই একজন মুখপত্র বা অতীতে সাধারণ সম্পাদক ছিলেন, মুখপত্র ছিলেন, তিনি এখন বলছেন যে 2021 সালের আগে থেকে এই চাকরির দুর্নীতির ব্যাপারটা টিএমসি নেতৃত্ব জানত এবং তাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আর শিক্ষামন্ত্রী করা হয়নি, এই কারণেই করা হয়নি, এটা বলছেন। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি এসব কিছু জানতাম না। সুপার নিউমারি পোস্ট তৈরি করার সময় সেটা মন্ত্রিসভার বৈঠক হয়েছে নবান্নে, আর মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বলছেন আমি এসব জানতাম না। বজবট তৈরি করেছেন তো ওনারা, সুপার নিউমারি পোস্ট তৈরি করে অযোগ্যদের ঢুকিয়ে তাদের চাকরিতে রাখার জন্য যে ব্যবস্থা করেছিলেন মাননীয় কলকাতা হাইকোর্ট তা বাতিল করে দিয়েছে। তাহলে সমস্যাটা কাদের হচ্ছে? আজকেও যোগ্য প্রার্থীরা এসএসসি অফিসের সামনে, হাজার খানেক ওপরে তো হবেই, হাজার খানেক, হাজার দেড়েক দুয়েক হতে পারে, তারা অবস্থান করছে। এই অবস্থা তৈরি হলো কেন? এই অবস্থা তৈরি হলো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং মন্ত্রিসভার সদস্য তারা যুক্ত থেকে জালিয়াতি করেছেন। তারা শূন্য খাতা দিয়ে যারা পাশ করেছে, শূন্য খাতা দিয়ে যারা চলে এসছে তারা পাশ করেছে, যারা 5 পেয়েছে তারা 55 হয়েছে, যারা 1 পেয়েছে তারা 61 হয়েছে। অদ্ভুত! এটা মন্ত্রিসভার কোন সদস্যরা জানতেন না, টিএমসি কেউ জানতেন না, এই তো বলা হয়েছে। কিন্তু এরকম যে হয়েছে, গতকাল না গত পরশুদিন মিস্টার কুণাল ঘোষ সেটা বলে দিয়েছেন যে 21 সালে নির্বাচনের আগেই টিএমসির নেতৃত্ব, মন্ত্রিসভার সদস্যরা তারা জানতেন, নাম করে বলেননি কারো, তারা জানতেন যে চাকুরি নিয়ে ছিড়িমিড়ি হচ্ছে, চাকুরি নিয়ে দুর্নীতি হচ্ছে। আর আমার বলার তো দরকার নেই, মিস্টার কুণাল ঘোষের বক্তব্যতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর অন্যান্য দুর্নীতি বেশি না বলা ভালো, বেশি দূরে যেতে হবে না। সন্দেশখালীতে যেভাবে গরিব মানুষের জমি, মধ্যবিত্ত মানুষের জমি, প্রাচীন পরিবার তাদের জমি নিয়ে নিয়ে জোর করে তাকে ভেড়ি বানিয়ে দেওয়া হয়েছে, এটা তো এখন দিবালোকের মতো সত্য। এই অবস্থায় দাঁড়িয়ে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত টিএমসি সরকার
তাদেরও একটা ভোটও না। জলাভূমি বন্ধ করা, জলাভূমি বন্ধ করা, জলাভূমি একের পর এক। এখন কেউ কেউ যারা সমীক্ষা করেন, যারা এই পরিবেশবিদ, তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলছে যে একেবারে আমরা সবাই জীবিত থাকতেই আমরা মরে যাব, এই অবস্থা তৈরি করবে, বা আমরা চলে যাব, আমাদের আগামী প্রজন্ম সব ধ্বংস হবে। বলছে হাজার হাজার জলাভূমি নাকি বন্ধ করা হয়েছে। গাছ কাটা আমি নিজেই দেখি, গাছ কাটা তো আমি নিজেই দেখতে পাই। আমি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা আছে, পিচের রাস্তাও আছে, সেই রাস্তা দিয়ে আগে যখন যেতাম তখন ফ্ল্যাট লাইট জ্বালিয়ে যেতে হতো। এখন কিছু দরকার নেই, ফাঁকা হয়ে গেছে। লালগড়, ইরাকাটা ফাঁকা হয়ে গেছে। কারা করছে? টিএমসি সরকারের সহযোগিতা নিয়ে করছে। আর বালি তো মানুষ খায় না, কিন্তু পরিবেশের কি পরিবর্তন করছে? বালি, যেভাবে বালিগুলো তোলা হচ্ছে একেবারে নদীর ভেতর থেকে, পাড়ের বালি তো তোলে, সে তো সরকারের লাইসেন্স দেয়, লাইসেন্স দিয়ে তো লাইসেন্সের দরকার নেই। এখন বালি চোর, কয়লা চোর বলা হয়। বালি চোর, কয়লা চোর, চাকরি চোর, আর কি চোর আমি জানি না। টিএমসি, তাই বিজেপি এবং টিএমসি বিরোধী যে আমরা সিটে বোঝাপড়া করেছি 42টি আসনের ক্ষেত্রে, তাতে কোন রকম আমাদের হাতাহাতি মারামারির কোন প্রশ্ন নেই। খুব সুষ্ঠুভাবে তা সম্পন্ন হয়েছে। তার 6টা নির্বাচন হয়েছে, বাকি 36টার নির্বাচন হবে আগামী 7 তারিখে, তাই তো? 7 তারিখে তো আগামী 7 তারিখে তৃতীয় পর্বের নির্বাচন। অপেক্ষা করুন। দ্বীপেরও যে রাজনীতি, তার ভিতটাকে আমরা নড়বড়ে করে দিয়েছি। যে আগের বার যে 10-11টা ছিল, সেটা কিন্তু এবার অনেক বাড়বে এবং এমন এমন রাজ্য থেকে বাড়বে যা নাকি সাংবাদিকদের পরে গবেষণা করতে হবে। এমন এমন রাজ্য থেকে বাড়বে, আমি রাজ্যের নাম আর বলছি না, দক্ষিণের রাজ্যের কথা নয়, উত্তরের রাজ্য, আমাদের পড়োশী রাজ্য। দেখা যাবে একটু ভিন্ন ভিন্ন প্রকৃতির ফল হয়ে গেল। এবং বাংলাতেও যা হবে, তখন যারা এখন অনেক লিখছেন, এখন তো লিখে না, এখন তো টক 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 করে, তারা বলবেন এ তো ভাবতে পারিনি। বাংলার ফল যা হবে তা আমি সে সম্পর্কে কোনো মন্তব্য করছি না, একটা মন্তব্য করছি, এ তো ভাবতে পারিনি এরকম হবে, এরকম হয়ে গেল। এইরকম মনোভাবটা তখন দেখা দেবে 4 জুনের পর, তার আগে না। বিমানদার অনুজয় বলছিলাম এনকেটিভি বাংলা থেকে। বিমানদার আজকে প্রধানমন্ত্রী, আমি শুনেছি উনি বলেছেন, এটা আমি শুনেছি। যদি সাহায্য করেন করবেন, তাতে তো বাধা দেওয়ার কেউ নেই। আমরা কেউ যে যারা এখন দিশেহারা অবস্থায় আছে, যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের পাশে তো দাঁড়াতে চায়। আমরা কখনোই বলবো না তাফাত যাও। আমি আরএসএস একটা সামাজিক সংগঠন, আরএসএস এর রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টি, এটা বলতে চেয়েছি। আরএসএস কিছু সামাজিক কাজকর্মে যুক্ত থাকে,
কিন্তু আরএসএস রাজনৈতিক কাজে ওদের সাহায্য করে। বহু ক্ষেত্রে আরএসএস বুথ সংগঠনের ক্ষেত্রে ওদের হাতে কলমে সাহায্য করে। কাজেই আরএসএস এর সম্পর্কে আমি যেটা বলতে চেয়েছি, রাজনৈতিক কাজ করার জন্য ভারতীয় জনতা পার্টি, আবার আরএসএস কিছু ধর্মীয় শাখা সংগঠনগুলো তৈরি করে, যেমন বজরং দল এসব তৈরি করে। আরএসএস একটা সামগ্রিক সমাজের ওপর প্রভাব বিস্তার করার জন্য নানা ধরনের কাজের সাথে যুক্ত। আরএসএসই আবার জাগিয়ে তুলেছে হিন্দু জাগরণ মঞ্চ, আরএসএসই আবার আবার মানে সমাধি থেকে তুলে নিয়ে এসছে হিন্দু জাগরণ মঞ্চ। এবং মানে যিনি পাঠার দোকান দিয়েছিলেন, মানে মা কালীর সামনে পাঠা বলি দিতেন, গোপাল বন্দ্যোপাধ্যায়, তার নাম ধরে পর্যন্ত হিন্দু জাগরণ মঞ্চ বড় বড় ব্যানার তৈরি করেছিল। এটা আমার চোখে দেখা। তার কলেজ স্ট্রিটে ওখানে তার দোকানটা আছে। হ্যাঁ হ্যাঁ, গোপাল পাঠার দোকান। আমার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। বয়স কম ছিল, বালিগঞ্জ থেকে যেতে হতো ওখানে মাংস নেওয়ার জন্য, মাকে খাওয়ানোর জন্য। মা ওইটা বলে খেতেন। অর্থাৎ যেহেতু কালী মন্দিরের সামনে কালী মূর্তির সামনে বলি দেওয়া হয়, মা মনে করতেন ওটা প্রসাদ, সেই জন্য মা খেতেন। মাকে মাংস খাওয়াতে হলে আমাকে চলে আসতে হতো বালিগঞ্জ থেকে বউবাজারে। হ্যাঁ, তারপর আমি যখন বড় হলাম তখন দিদিকে বলতে ভাই তুই যা, এরকম। ফলে আমার জানা আছে এসব। হ্যাঁ, উনি মূল ওনার ট্রিগারটা ছিল টিএমসির দিকে, সঙ্গে বামকে উনি তুলে নিয়েছেন। ওটা আমি শুনেছি, ওটা বলেছেন কৃষ্ণনগরেতে। এটা এখানে বলেননি, মানে বর্তমানে বলেননি। এখন পশ্চিমবাংলায় উনি যেটা বলেছেন, পশ্চিমবাংলায় ছিল 15 দিনের শিল্প, আধুনিক শিল্প ছিল না। আধুনিক শিল্প পরে কিছু গড়ে উঠেছে, যেগুলো গড়ে উঠেছিল সেগুলো আছে। কখনোই প্রাচীন দিনে প্রাচীন যুগের শিল্প, মানে ঢাকাতে যে শিল্প গড়ে উঠেছিল, কড়াই শিল্প, কুন্ডু কড়াই, আমি এগুলো পড়েছি দেখে জানি। কুন্ডু কড়াই যেভাবে তৈরি করতো, আজকে কড়াই সেভাবে তৈরি করে না। মানে ওই কোম্পানিটা, কুন্ডু কড়াই যেখানে তৈরি হতো, ওই কোম্পানিটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কুন্ডু কড়াই এখন নেই। ঠিক সেরকম এখানে বর্ণনগরের সামনে একটা ছিল ওই কাটারপুরার যে চিপস গুলো তৈরি করতো, এই যে সব কাপড় জামায় বা চেন, সেগুলো তৈরি করার ওদের যে সিস্টেম, ওল্ড সিস্টেম, ওল্ড মডেল, কাটারপুলারকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা হয়েছে। দেখা গেল that cannot be made viable। যদি কোনো শিল্প ভায়াবল না হয়, সেই শিল্প কখনো বাঁচতে পারে না, তাই বসে গেছে। গঙ্গার পাড় ধরে যে শিল্পগুলো ছিল, যে শিল্পগুলো মডার্ন শিল্প নয়, পুরনো প্যাটার্নের শিল্প, সেই শিল্প সব তার জায়গাগুলো ঢাকনা বন্ধ হয়ে গেছে, উপায় নেই। তাই আধুনিক শিল্প গড়ে তোলার জন্য যে অর্থ বিনিয়োগ করতে হয়, সেই অর্থ বিনিয়োগ করে এখানে কেউ কেউ আসবার চেষ্টা করেছিল, কিন্তু আসেননি। বামফ্রন্টের শেষ সময় তো প্রচেষ্টা ছিল, এবং যে তরুণ ছোট্ট একটা স্টিল ইন্ডাস্ট্রি তো ছিল, শালবনীতে গড়ে উঠবে, সে তো গড়ে উঠতে পারলো না। বামফ্রন্ট সরকারের পরিবর্তন ঘটলো, সেখানে একটা মিনি সিমেন্টের কারখানা তৈরি হলো।